কি গো, ড্রাইভারকে একটা ফোন করে দেখো কত দূর এসেছে ও। আহা গিন্নি, এত ব্যস্ত কেন হচ্ছ বলো তো আমাকে। আরে কেন উতলা হব না বলো তো? আমার একটা মাত্র ছেলে, সে পড়ালেখা শেষ করে বাড়িতে ফিরছে, তাকে দেখার জন্যে যে আমার তর সইছে না গো। আচ্ছা দাঁড়াও, আমি গোপালকে একটা ফোন করে দেখি ও কত দূরে আসলো। হ্যাঁ হ্যাঁ, দেখো, তাড়াতাড়ি করে ফোন দাও ছেলেকে। নীলকান্ত তার পকেট থেকে একটা স্মার্টফোন বের করে গোপালের ফোনে ফোন দেয়। গোপাল গাড়ি চালাচ্ছে, তার পাশের সিটের ওপরে রাখা ফোনটা বাজছে। হ্যালো গোপাল, তুই কোথায়? এই তো সাহেব, আমি পথেই আছি, আর মিনিট 10-এর মধ্যে চলে আসবো বাড়িতে। আচ্ছা আচ্ছা, জলদি আয়, আমরা রেডি হয়ে বসে আছি। আচ্ছা সাহেব। কোথায় গো, তোমার কি হয়েছে? 10 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে। আমারও এই হয়েই গেছে গো, আসছি আমি, একটু দাঁড়াও। নিজেই এত তাড়াহুড়ো করছিলে, আর এখন নিজেই কিনা বলছো দাঁড়াতে। তোমাকে নিয়ে আর পারি না গিন্নি আমি, বুঝলে? হয়েছে, এবার থামো, গাড়ি আসার আগেই আমার হয়ে যাবে। এতখানি পথ যেতে হবে, একটু তো গোছাতে দেবে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। কিছুক্ষণ পরে ড্রাইভার গাড়ি নিয়ে বাড়ির নিচে এসে হর্ন বাজাতেই নীলকান্ত আর লক্ষ্মীরানী বাড়ির মধ্যে থেকে এসে গাড়িতে উঠে বসে। চল চল, গাড়ি কি ফুল ট্যাঙ্ক করেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, গাড়ি একদম ফুল ট্যাঙ্ক করে নিয়েছি সাহেব। ঠিক আছে, বিধাতার নাম নিয়ে রওনা দে। গোপাল গাড়ি ঘুরিয়ে শহরের পথে রওনা দেয়। তারা গ্রামের আঁকা বাঁকা মাটির রাস্তা শেষ করে বেরিয়ে পড়ে শহরের লম্বা হাইওয়েতে। তারা যেতে যেতে রাস্তার পাশে একটা টং দোকান দেখতে পায়। এই গোপাল, দাঁড়া, ওই টং দোকানের সামনে দাঁড়া, সবাই মিলে চা খাওয়া যাক। গোপাল গাড়ি থামাতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে, চারপাশ কালো মেঘে ছেয়ে যায়, আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়। এ কি অলক্ষণে কাণ্ড, হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয় নাকি? হ্যাঁ সাহেব, আমিও তো অবাক, কয়েক সেকেন্ডের মধ্যে কি করে এমন বৃষ্টি শুরু হতে পারে। সামনে পাহাড়ি এলাকা, আর পাহাড়ি এলাকায় এরকমটা স্বাভাবিক। এক কাজ কর, 3টে চা বল, আমরা গাড়িতেই বসে চা খাই। হ্যাঁ সাহেব, বলছি। ড্রাইভার গাড়ির জানালার কাছ নিচু করে টং দোকানিকে জোরে জোরে কিছু ডাক দেয়। এই যে ভাই, দোকানি ভাই, শুনছো ভাই? হ্যাঁ সাহেব, বলুন কি হয়েছে? আমাদের 3টে চা দিয়ে যাও এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। একটু সবুর করুন বাবু, পানি গরম হতে একটু সময় লাগবে। সাহেব, বৃষ্টি তো কমে গেছে, দোকানি বলছেন নাকি সময় লাগবে। কি করবেন, অপেক্ষা করবেন নাকি গাড়ি আগে বাড়াবো? এ কথা বলতেই তারা দেখতে পায় গাড়ির সামনে একটা সাদা শাড়ি পরা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তারা সকলে সেই মেয়ের এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছু সময় পরে সেখানে দোকানি এসে বলে, সাহেব, এই নিন আপনাদের চা। কি ব্যাপার, আপনি যে বললেন আপনার নাকি সময় লাগবে, এখন কি হয়েছে আপনার? এত তাড়াতাড়ি চা নিয়ে কেন আসলেন? এই কি বলছেন আপনারা? আমি তো আপনাদের বলার প্রায় 15 মিনিট পরে চা নিয়ে আসলাম। দোকানের কথা শুনে সকলে বুঝতে পারে তারা এত সময় ধরে ওই মেয়েটার দিকে তাকিয়েছিল। তাই তারা আর কোনো কথা না বলে খুব তাড়াতাড়ি চা খেয়ে দোকানিকে টাকা দিয়ে সেই জায়গা থেকে চলে যায়। আর দোকানি তাদের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। যা যা, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যা, জায়গাটা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না আমার কাছে। সাবধান সাবধান সাবধান। গোপাল খুব দ্রুত সেখান থেকে গাড়ি চালিয়ে রওনা দেয়। কিছু দূরে যাবার পরে তারা সেই একই চায়ের দোকানের সামনে এসে থামে। আরে সাহেব,
আমার মনে হচ্ছে আমরা আবার সেই একই চায়ের দোকানের সামনে এসে থেমেছি। আরে না, এটা তোর মনের কোনো ভুল হবে হয়তো। গাড়ি চালা। গোপাল আবারও বৃষ্টির মধ্যে একই রাস্তাতে গাড়ি চালাতে থাকে, কিন্তু তারা ঘুরে ঘুরে একই রাস্তাতে আসতে থাকে, আর তাদের সামনে সেই একই মাইল পোস্ট বারবার আসতে থাকে। মাইল পোস্টে লেখা ছিল সিলেট 70 কিলোমিটার। তারা বুঝতে পারছিল না এটা কি করে সম্ভব। তারা তো সোজা রাস্তা দিয়ে এগোচ্ছিল, কিন্তু কি করে তারা সেই একই জায়গায় পৌঁছে যাচ্ছে। এই গোপাল, গাড়ি ইউটার্ন নে। সন্ধ্যা হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। নীলকান্তের কথা মতো গোপাল গাড়িটা ঘুরিয়ে গাড়ির হেডলাইট জ্বালিয়ে সোজা চলতে থাকে। কিছু দূরে আসতেই গোপাল দেখতে পায় তার সামনে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার মেয়েটা আগের মতন সেই সুন্দর রূপে আর নেই। মেয়েটির সারা শরীরে যেন পুড়ে ঝলসে গেছে, আর চোখ দিয়ে যেন রক্ত ছুটে পড়ছে। গোপাল এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে না পেরে গাড়ির কন্ট্রোল হারিয়ে গাড়িটা পাশে থাকা পাহাড়ি খাদের মধ্যে পড়ে যায়। নীলকান্ত, লক্ষ্মীরানী আর গোপাল পাশাপাশি হাসপাতালের 3টি বেডে শুয়ে আছে। পাশে ডাক্তার, মল্লিকা আর নবীন দাঁড়িয়ে আছে। হঠাৎ নীলকান্ত আর লক্ষ্মীরানীর জ্ঞান ফিরে আসে। আমি কোথায়? আমি এখানে কি করে আসলাম? শান্ত হও বাবা, তুমি শান্ত হও। তুমি একদম ঠিক আছো, তোমাদের কিছুই হয়নি, তোমরা একদম ঠিক আছো। কিন্তু আমাদের গাড়িটা তো খাদে পড়ে গিয়েছিল, আমরা কি করে এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলাম? বাবা, গাড়িতে থাকা এয়ারব্যাগ আর সিট বেল্টের জন্যে তোমাদের এমন বড় কোনো ক্ষতি হয়নি, শুধু একটু ছুলে কেটে গিয়েছে আর কি। 2 দিন আরাম করলে তোমরা একদম ঠিক হয়ে যাবে। বাবা, তুই কখন আসলি? আমাকে বাবার সেলফোন থেকে এলাকার লোকজনেরা ফোন করেছিল, ওরাই তোমাদের হাসপাতালে ভর্তি করে আমাকে ফোন করে। আমাকে বাড়ি নিয়ে চল বাবা, আমার এখানে একদম ভালো লাগছে না। মা, কাল সকালে ওরা তোমাদের রিলিজ করবে। গোপালের কি অবস্থা? গোপাল কোথায়? গোপাল কাকা অনেক নার্ভাস হয়ে গেছে। ডাক্তারেরা বলছে সে ভয়ানক কিছু দেখেছে, যার কারণে তার মস্তিষ্কের ওপরে খারাপ কোনো প্রভাব পড়েছে। তাই গোপাল কাকাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। তুই ডাক্তারের সাথে কথা বলে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। দেখো, তোমার হবু বৌমা তোমাদের জন্য রান্না করে নিয়ে এসেছে, আগে খেয়ে নাও, তারপরে দেখা যাবে কি করা যায় বা না যায়। কেন বৌমাকে এত কষ্ট দিতে গেছিস? এ আপনি কি বলছেন বাবা? আমি হয়তো আপনার পুত্রবধূ হিসেবে সামাজিক স্বীকৃতি পাইনি, তাই বলে কি আমি এইটুকু করতে পারি না আপনাদের জন্যে? আরে না মা, আমি সেই কথা বলিনি। ঠিক আছে, তাহলে এখন কোনো কথা না বলে খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে মা, দাও কি এনেছো। বাবা নবীন, আমার পাশে এসে বস, আমার কথা শোন একটু তুই। হ্যাঁ মা, বলো কি বলবে। দেখ বাবা, আর বেশি দেরি করিস না, এবারে বিয়েটা করে ফেল। মল্লিকা একটা ভালো মেয়ে, অনেক ভালো থাকবি ওর সাথে তুই। আচ্ছা মা, বিয়ে তো আজ করি বা কাল করি, করতেই হবে। আর তোমরা যখন চাইছো তখন তাই হোক, আমি রাজি আছি। তুমি বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা বাবা, যা তুই কাকে কাকে বলবি সেটা ঠিক কর। আমরা আজ বিকালে যাব মল্লিকাদের বাড়িতে বিয়ের পাকা কথা বলতে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ওগো, ছেলেটা অবশেষে রাজি হয়েছে। চলো, আর দেরি করে লাভ নেই, আমরা বিয়ের দিনক্ষণ সবকিছু ঠিক করে আসি। আচ্ছা বেশ বেশ, তাই চলো, দিনক্ষণ সবকিছু ঠিক করে আসে গিয়ে। আচ্ছা আচ্ছা, চলো তাই, চলো যাই।
তা আপনার কোনো আপত্তি নেই তো ওদের এই মাসে বিয়ে দিয়ে দিলে? আরে আপনি যে কি বলছেন এসব? আমার কেন আপত্তি থাকতে যাবে? আপনাদের ঘরে আমার মেয়ে যাবে, আমি তো মনে করি এটা আমার মেয়ের কপাল। আপনি যেদিন ইচ্ছে সেদিন নিয়ে যান। মেয়ে তো এখন আমার একার না, মেয়ে তো আপনাদেরও। আচ্ছা, তাহলে আগামী বুধবার বিয়ের দিন পাকা করা হোক, কি বলেন আপনি? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আগামী বুধবার 10:59 ওদের বিয়ের সময় ধার্য করা হোক। আচ্ছা ঠিক আছে, তাই হবে, কোনো সমস্যা নাই। আমি চলি তাহলে এখন, কেমন? সে কি, রান্না চলছে, খেয়ে দে তারপরে যাবেন। আরে এত উতলা হন না, এখন থেকে আসা যাওয়া খাওয়া দাওয়া এসব চলতেই থাকবে। আজ আমরা উঠি। আচ্ছা ঠিক আছে, তাই আসেন তবে। বৃষ্টি হচ্ছে। মল্লিকার বাড়ির সামনে বিয়ের গেট, পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো, আশেপাশে অনেক লোকজনের ভিড়। মল্লিকা লাল শাড়ি পরে নবীনের সামনে বসে আছে। পুরোহিত মন্ত্র উচ্চারণ করতে তাদের বিয়ে পড়াচ্ছে। বিয়ের মণ্ডপ থেকে কিছুটা দূরে লক্ষ্মী আর নীলকান্ত বসে কথোপকথন করছে। যাক, আমাদের সব চিন্তার এখন অবসান ঘটেছে। ছেলেটাকে এত লক্ষ্মী একটা মেয়ের সাথে বিয়ে দিতে পেরেছি। হ্যাঁ গো গিন্নি, ভাবতেই অবাক লাগে যে আজ আমাদের ছেলের বিয়ে। দেখতে দেখতে কতগুলো বছর পার করে দিলাম, কিন্তু মনে হয় যেন সেদিনের ব্যাপার। হ্যাঁ গো, দোয়া করো যেন ভালোই ভালোই ওদের বিয়েটা সম্পন্ন হয়ে যায়। এ কথা বলতেই বিয়ে বাড়ির সমস্ত লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে। সমস্ত বাড়ি জুড়ে নুপুরের আওয়াজ ভেসে আসে। এটা এটা কি হচ্ছে এখানে? ভয় পেও না, আমি আছি তোমার সাথে। সাথে সাথে পুরো বাড়ির লাইট চলে আসে আর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আর পুরোহিত বিয়ে পড়াতে শুরু করে। এক পর্যায়ে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। বিয়ে সম্পূর্ণ হয়ে গেলে সকলে সেখান থেকে চলে যায়। মল্লিকা বাসর ঘরে ঘোমটা মুড়ি দিয়ে বসে আছে। নবীন ঘরে ঢুকে মল্লিকার পাশে গিয়ে বসে। মল্লিকার ঘোমটা ওঠাতেই নবীন বিছানা থেকে ছিটকে নিচে পড়ে যায়। তুমি তুমি এখানে কি করে? না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। তুমি তো অনেক আগেই মারা গেছো, তুমি এখানে কি করে আসতে পারো? এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আরে এ কি, তুমি যাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতে, তাকে এত কাছে পেয়ে এইভাবে ভয়ে পালাচ্ছ কেন? না, তুমি চলে যাও। মল্লিকা কোথায়? মল্লিকাকে আমার কাছে ফিরিয়ে দাও তুমি। না, তুই আমার সাথে ভালোবাসার মিথ্যা নাটক করেছিস। আমার মৃত্যুর জন্যে তুই দায়ী। এইসব তুমি কি বলছো? আমি সেদিন এসেছিলাম, আসতে সকাল হয়ে গিয়েছিল, কিন্তু সেদিন আমি তোমাকে পাইনি। তারপরে আমি খবর পেয়েছিলাম তুমি নাকি পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলে। হ্যালো, কি ব্যাপার? আমি কতবার করে তোমাকে ফোন দিয়েছি, কিন্তু তুমি ফোন ধরছো না কেন? আমি বাস স্ট্যান্ডে এসে দাঁড়াচ্ছি, তুমি আমাকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এ কি, কত সময় ধরে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু নবীন এখনো কেন আসছে না কে জানে। দেখি তো ফোন করে। তোমাকে বারবার ফোন করার পরেও ফোন বন্ধ দেখায়। এদিকে ভোরের আলো ফুটে যায়, তাই আমি নিরুপায় হয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। আমার মৃত্যুর জন্য তুই দায়ী, আমি এর বদলা নেব। এই বলে কামিনী তার আসল রূপে চলে আসে।
তার চোখগুলো যেন লাল হয়ে আছে। পচা গলা অর্ধ গলিত শরীর থেকে রক্তের ফোঁটা গড়িয়ে পড়তে থাকে। ঠিক তখন সেখানে মল্লিকা আসে। দাঁড়াও কামিনী, দাঁড়াও। তুমি পুরো সত্যিটা জানো না কামিনী। সেদিন রাতে আমি আর নবীন আমার গাড়িতে করে তোমাদের কাছে আসছিলাম। পথে আমাদের গাড়ির সামনে একদল ছিনতাইকারী এসে আমাদের গাড়ি, ফোন, টাকা সব নিয়ে যায়। আমরা হেঁটে যখন ওখানে পৌঁছাই ততক্ষণে তুমি ওখান থেকে চলে গিয়েছিলে। এরপর আমরা তোমার মৃত্যুর সংবাদ পাই। তোমার মৃত্যুর খবর শুনে নবীন প্রায় পাগল হয়ে গিয়েছিল। আমি খুব কষ্টে ওকে ভালো করে তুলেছি আর ওকে সারা জীবন খেয়াল রাখার প্রতিজ্ঞা করেছি। এ কথা শুনতেই কামিনীর আত্মা সেখান থেকে চলে যায়, আর মল্লিকা আর নবীন স্বাভাবিক জীবনযাপন করতে থাকে।